চেষ্টা করি। তো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমাদের ওই আবারও অনুরোধ যে যারা বান্ধবী আছে প্রত্যেককেই মেসেজ পাঠিয়ে দাও যে এখন সরকার হচ্ছে করেছে তোমাদের একেবারে নীতি জারি করে দিয়েছে, পরিপত্র জারি করে দিয়েছে যে যদি ক্লাস করা না হয় নিয়মিত তাহলে সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা দিতে ঝামেলা হয়ে যাবে। দেখো আমাকে দেখা যাচ্ছে ক্লিয়ার? আমরা পাঠ করছি যে এটা হচ্ছে সমাজবিজ্ঞান। এখন এখানে একাদশ দ্বাদশ কোনো বিষয় না, একাদশ যা অনার্সের প্রায় শুধু একাদশ দ্বাদশ অনার্স ডিগ্রি মাস্টার্স যাই বলুন না সমস্ত ক্ষেত্রেই বিষয় হলো ছোটবেলায় আমরা পড়ি হচ্ছে সংক্ষিপ্ত আকারে, আর যত বড় হবো একটু বাড়ায় তফাৎ কিন্তু তাছাড়া আর কোনো তফাৎ নেই। এই যে ছবিগুলো, এই ছবিগুলোতে কি আছে অনুষ্ঠানের নাম আজকে আমরা আলোচনা করতে পারছি হচ্ছে বিবাহ। এখানে আলোচনা করতে গিয়ে আমরা কি কি আসবে, বিষয় কি কি আসবে আমাদের আলোচনা করতে গেলে আমাদের একটা শিখব, সেটা হলো বিবাহটা কি, বিবাহের প্রকারভেদ, এর বৈশিষ্ট্য, বিবাহের গুরুত্ব, বিবাহ কি এ সংক্রান্ত ধারণা তো তোমাদের থাকা উচিত। যেহেতু মানুষ কাকে বলে আমাদের বিবাহ প্রাপ্তবয়স্ক যুবক এবং যুবতী এক অক্ষরে বসবাসের স্বীকৃতি পায়। ঘটনাটা সেটা না, বিবাহটা হলো একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে একজন প্রাপ্তবয়স্ক যুবক এবং যুবতী এক ঘরে বসবাসের সুযোগ পায়। এর থেকে সহজ সংজ্ঞা কি আছে? আরো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম সংজ্ঞা রয়েছে, আমরা বুঝবো সবসময় সাধারণ নয়, অতি সহজ সাবজেক্ট সমাজবিজ্ঞান, এটা কোনো জটিল সাবজেক্ট না, খুব সহজ, খুব সাধারণ। আমাদের চোখের সামনে যে সমস্ত ঘটনা ঘটছে সেই সমস্তকে নিয়ে হচ্ছে আলোচনা করা সমাজবিজ্ঞান। আর সমাজবিজ্ঞানের একটা অংশ হচ্ছে ওই সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, এগুলো সমাজবিজ্ঞানেরই অংশ। এটা হচ্ছে তাহলে বিবাহের যে একটা ধারণা। তারপরেও বিভিন্ন সমাজ বিজ্ঞানী বিভিন্ন ভাবে এর ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। এর ইংরেজি প্রতিশব্দ কি তা কি জানো? বিবাহের ইংরেজি ম্যারেজ। বিবাহের ইংরেজি শব্দ হচ্ছে ম্যারেজ। তো যদি এবার এর একটা সাধারণ সংজ্ঞা যদি দিতে চাই তাহলে দেখো, বিবাহ হচ্ছে প্রাপ্ত
পবিত্র কি বললো, যার অবদান নেই। একটা প্রাপ্তবয়স্ক যুবক এবং প্রাপ্তবয়স্ক যুবতীর মধ্যে যুবক যখন তখন নারী যে হয়, বেটা হলে না বেটি দিবা, যুবক হইলে দিবা যুবতী। তো এদের মধ্যে একটা যুগল বন্ধন, যেটা কি সমাজ স্বীকৃত, সমাজ মানে স্বীকৃতি দিচ্ছে, ধর্ম মেনে নিচ্ছে, তাই না? ধর্ম তো স্বীকৃতি দিচ্ছে, তারপর কি আইন মেনে নিচ্ছে না? তাহলে মানার পরে একটা বন্ধন সৃষ্টি হচ্ছে এবং এরা একে অপরকে স্বামী স্ত্রীর মর্যাদা দেয়, একে অপরকে স্বামী স্ত্রীর মর্যাদা দেয়। শুধু তাই নয়, তাদের সন্তান জন্মদানের অধিকার কে দেয়? এর অধিকার সমাজ দেয়, ধর্ম দেয়, আইন দেয়। তো ইচ্ছা করলেই আমি একজন নারীকে নিয়ে বসবাস করতে পারি না, পারি, তবে প্যাটার্ন যেতে হবে, ঠিক কিনা? পারি, পারি না বলে কিছু আছে নাকি? পারি, তবে কিল ঘুষি চড় থাপ্পড় খাইতে হবে, কারণ সমাজ ওটাকে স্বীকৃতি দেয় না। তুমি তোমার বরকে নিয়ে করো, কেউ কিছু বলবে? কিচ্ছু বলবে না। তাহলে ওটা হচ্ছে সমাজ স্বীকৃত, ধর্ম স্বীকৃত এবং আইন স্বীকৃত বিধায় তোমাকে এই অধিকারটুকু দিয়েছে যে তোমরা এক ঘরে বসবাস করতে পারবা এবং একত্রে বসবাস করে সন্তান জন্মদান করতে পারবে। এটা হচ্ছে বিবাহ। বিবাহের বৈশিষ্ট্য যদি আসি, বিবাহ একটা প্রক্রিয়া না, একটা পদ্ধতি। একত্রে বসবাসের একটা পদ্ধতি না, একত্রে বসবাসের একটা পদ্ধতি। আচ্ছা, এটা একটা অনুষ্ঠান। আবার বিবাহ কিন্তু একটা চুক্তি। কিসের চুক্তি? কি চুক্তি? বিবাহ আবার কিসের? হ্যাঁ, বিয়ে করা নাই তো? বিয়ে করা নাই? তাহলে বিবাহটা হচ্ছে একটা চুক্তি। বিবাহের অনুষ্ঠানে যাও নাই? বিবাহ দেখেছি? এটা করে কি দেখি? তাহলে চুক্তি হয় কিভাবে? অবশ্যই একটা চুক্তি, অবশ্যই একটা চুক্তি। এবং চুক্তি বলেই একটা লেখালেখি হয়। লেখালেখি হয় নাকি টাকা আনতে গেলে বলে যে টাকা দিয়ে ফেলল? ওখানে একটা চুক্তি হয়, চুক্তির মাধ্যমে সেখানে একটা মহরানা ধার্য করা হয়। এই মেয়েটার টোটাল দায় দায়িত্ব তাকে নিতে হবে, এটা একেবারে লিখিত আকারে চুক্তি করা হয়। করে যদি ওই চুক্তিতে রাজি হয় তাহলেই না বিবাহটা হবে, তাই না? তার আর কিন্তু হবে না। তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে বিবাহটা হচ্ছে একটা চুক্তিবদ্ধ। তারপরে বিবাহটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের বৈধতা প্রদান করে, নাকি? স্বামী স্ত্রীর সম্পর্কের বৈধতা দেয়। আর যদি বৈধতা না দেয় তাহলে কিন্তু সেটা বিবাহ হবে না, বৈধতা দিতে হবে। আচ্ছা, বিবাহটা হচ্ছে পরিবার গঠনের পূর্ব শর্ত। একটা পরিবার যদি গঠন করতে চাই, আমার মন চাইলেই তো আমি একজনকে নিয়ে সংসার করতে পারি না, পারি? রাস্তায় একজন পছন্দ হয়েছে না, এই সব তোমার সাথে আমি সংসার করবো, হবে? ওই সাজানি হবে, তবে সাজানি চড় তিল কাপড় ঘুষি এগুলো খেতে হবে। তাহলে বিবাহটা হচ্ছে পরিবার গঠনের পূর্ব শর্ত। পরিবার যদি গঠন করতে হয় তাহলে তার আগের শর্ত হচ্ছে তোমাকে বিয়ে করতে হবে, তারপরে তোমার পরিবারটা গঠন হবে। তারপরে কি বিবাহ হচ্ছে নারী পুরুষের পিতা মাতার হওয়ার ছাড় করতে, তাই না? বিবাহ না হলে কি ছেলে মেয়ে
মেয়ে মানুষ হয় তাহলে ওকে তো সমাজ পুরো ছেটে দেবে যদি মেয়ে মানুষ হয়। আর বেটা মানুষ হলে বেটা মানুষ হয়। তো এটা হচ্ছে সমাজের রেওয়াজ। তো এই বিবাহের মাধ্যমে কিন্তু নারী এবং পুরুষের পিতামাতা হওয়ার একটা ছাড় করতে হবে যে বিবাহটা হয়ে গেল, এখন তোমরা পিতামাতা হতে পারো। তারপর বিবাহটা হচ্ছে নারী পুরুষের মধ্যে দায়িত্ব কর্তব্য আরোপ করে এবং আত্মার বন্ধন তৈরি করে। বিবাহের মাধ্যমে কিন্তু দুইটা আত্মার একটা বন্ধন সৃষ্টি হয়। এই বন্ধন যদি সৃষ্টি না হয় তাহলে কিন্তু সমস্যা আছে। যদি আত্মার বন্ধন না আসে, মন থেকে যদি মেনে না নেয় তাহলে কিন্তু খবর আছে। খবর মানে বেটার বেশি খবর আছে। দেখা গেল বেটি মানুষ আছে মন দিয়ে রেখেছে আর এক জায়গায়, আর এক বিল্ডিং। তাহলে যদি আর এক বিল্ডিং এ মন দিয়ে থাকে আর এই যদি মোটামুটি ওই ইয়ে করার পরেও বরকে মনের থেকে মেনে নিতে না পারে, মানে আত্মার বন্ধনটা যদি সৃষ্টি না হয় উভয়ের প্রতি, সেক্ষেত্রে কিন্তু বিবাহটার আসলে ইয়ে আসে, সার্থকতা এটা আসে। আর একটা বিবাহের পরে কিন্তু দায়িত্ব কর্তব্যটা বেড়ে যায়। স্বামীর দায়িত্ব বেড়ে যায় স্ত্রীর প্রতি, স্ত্রীর কর্তব্য বেড়ে যায় স্বামীর প্রতি, আবার টোটাল পরিবারের প্রতি। আবার এই স্বামীর শ্বশুর শাশুড়ির বাড়ির প্রতি একটা কর্তব্য জন্ম। আবার এই স্ত্রীর তার যে স্বামীর বাড়ি অর্থাৎ তার শ্বশুর শাশুড়ির প্রতি একটা দায়িত্ব কর্তব্য দরকার। মানে উভয়েই কিন্তু উভয়ের একটা পরিপূর্ণ। উভয় যদি উভয়কে সহযোগিতা না করে, উভয় যদি উভয়কে মেনে না নেয়, তাহলে সেই বিবাহটা সার্থকতা পায়। বিবাহটা অনেক রকম হয়, অনেক রকম। বিবাহ আবার কিরকম, বিয়ে পর্ব হয়ে আবার প্রকার তা না। সমাজ বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা করেছেন, বিভিন্ন বিশ্লেষণ করেছেন, বিশ্লেষণ করে দেখেছেন যে সমাজের বিবাহের বেশ কিছু ধরন রয়েছে। তার মধ্যে কি কি ধরন? প্রথমত যদি পতি এবং পত্নীর সংখ্যার ভিত্তিতে হিসাব করি। পতি পত্নী মানে কি? পতি কি? পতি কাকে বলে? স্বামী বা স্ত্রী। বর বা স্বামী। স্বামী বা স্ত্রী হবে। পতি মানে তো বর, স্বামী নাকি? আর পত্নী বউ, স্ত্রী। খাট বাংলায় বলো যাতে সহজে বুঝতে পারো। তো এখন এই স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবারটা হচ্ছে প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে পরিবার তো নয়, বিবাহ, বিবাহ। একটা হচ্ছে একক বিবাহ আর একটা হচ্ছে বহু বিবাহ। একক বিবাহটা কি? একজন পুরুষ একজন মহিলার যে বিবাহটা সেটা হচ্ছে একক বিবাহ। হয়ে গেল। আর বহু বিবাহ কি? বহু বিবাহটা হচ্ছে একজন পুরুষ যদি একাধিক বিবাহ করে, আবার একজন নারী যদি 4-5টা বিয়ে করে, একাধিক বিবাহ করে, এটাই হচ্ছে বহু বিবাহ। পুরুষ যদি কয়েকটা বিবাহ করে সেটাও বহু বিবাহ, আবার স্ত্রীও যদি কয়েকটা বিবাহ করে সেটাও হচ্ছে বহু বিবাহ। তাহলে এটা হচ্ছে বহু বিবাহ। তো এই যে বহু বিবাহটাকে আবার তিনটা ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে বহু পতি বিবাহ, বহু পত্নী বিবাহ, আর একটা হচ্ছে গোষ্ঠী দলীয় বিবাহ, মানে গোষ্ঠী বিবাহ। বহু পতি বিবাহটা কি? পতি মানে তো স্বামী। তাহলে বহু পতি, একজন নারী যদি একাধিক স্বামীর সাথে সংসার করে বিবাহ, এটা হচ্ছে বহু পতি বিবাহ। ওই
বিবাহটাকে ওই বিবাহগুলোকে বলা হয় বহু বিবাহ। আর বহু পত্নী কি? পত্নী মানে স্ত্রী। তাহলে বহু স্ত্রী থাকবে, তাহলে কে করবে বিবাহ? পুরুষ করবে। যখন কোনো একজন পুরুষ যখন একাধিক স্ত্রীকে বিবাহ করে পরিবার গঠন করে, তখন তাকে বলা হয় বহু পত্নী বিবাহ। আর গোষ্ঠী বিবাহ হচ্ছে একাধিক পুরুষের সাথে একাধিক মহিলা, একাধিক পুরুষের সাথে যে একাধিক মহিলার যে বিবাহ, সেটা হচ্ছে গোষ্ঠী বিবাহ। এটা হচ্ছে সাধারণভাবে আলোচনা। আর একটা যেটা বলি, বেশি করবো না, পাত্রপাত্রী নির্বাচনের দিক থেকে। পাত্রপাত্রী নির্বাচন কি? তোমার ভাই, আমার ভাই, তোমার ভাই, তোমার ভাই, নির্বাচন তো সিলেকশন। পাত্রপাত্রী সিলেকশন, কাকে সিলেকশন করবে সেই ভিত্তিতে হচ্ছে বিবাহটা দুই প্রকার। একটা হচ্ছে বহির্বিবাহ আর একটা হচ্ছে অন্তর্বিবাহ। বহি মানে বাইরে বিবাহ, মানে গোষ্ঠীর বাইরে বিবাহ। পুরুষ যদি এক গোষ্ঠীর হয়, মেয়েটা হবে আলাদা গোষ্ঠী, সেটা হচ্ছে বহির্বিবাহ। তাহলে এক্ষেত্রে আমি সংজ্ঞা দিতে পারি কি? নিজ শ্রেণী, জাতি, গোত্র এর বাইরে থেকে যখন পাত্রপাত্রী নির্বাচন করা হয়, তাহলে নিজের শ্রেণী, নিজের জাতি, তারপর কি নিজের গোত্র, গোষ্ঠী এর বাইরে থেকে যখন মেয়ে বা পাত্রপাত্রী সিলেকশন করা হয়, তখন সেটাকে বলা হয় ওই বিবাহ হইলে সেটাকে বলা হয় বহির্বিবাহ। আর অন্তর্বিবাহটা কি? অন্ত মানে মধ্যে বিবাহ, মানে ওর ঠিক উল্টাটা, মানে ওই যে নিজ শ্রেণী, জাতি, গোষ্ঠী এবং গোত্রের মধ্য থেকে যদি পাত্রপাত্রী সিলেকশন করা হয় বিবাহের জন্য এবং বিবাহ হয়, সেই বিবাহকে বলা হয় অন্তর্বিবাহ। এই অন্তর্বিবাহ প্রচলিত আছে হচ্ছে মুসলমানদের, সরি হিন্দুদের। হিন্দুদের ব্রাহ্মণের সাথে ক্ষত্রিয়ের মেয়ে বিয়ে হয় না, ব্রাহ্মণের মেয়ের সাথে ব্রাহ্মণের ছেলের বিয়ে হয়, এটা হচ্ছে অন্তর্বিবাহ। আর বহির্বিবাহটা হচ্ছে মুসলমানদের বিবাহ। এবার মুসলমানরা অন্তর্বিবাহ করতে পারে না নাকি? চাচাতো ভাই বোনের বিয়ে হচ্ছে না, মামাতো ভাই বোনের বিয়ে হচ্ছে না, নিজেদের গোষ্ঠীর মধ্যে বিয়ে হচ্ছে না, তখন কিন্তু আমাদের ধর্মীয় বাধা তো নাই। ধর্মীয় বাধার কারণে, কিন্তু আমাদের তো এটা কোনো ধর্মীয় বাধা নাই। সেই কারণে আমরা অন্তর্বিবাহ করতে পারি, বহির্বিবাহ করতে পারি, যা খুশি তাই, মানে যেখান থেকে খুশি আমি চয়েস করতে পারি। কিন্তু হিন্দুদের মধ্যে ওই চয়েসের কন্ট্রাস্টেড, ওরা হচ্ছে তাদের অবশ্যই নিজেদের গোত্র, তারপরে জাতপাত যাকে বলা হয়, নিজেদের জাতের মধ্যেই তাদেরকে বিবাহ করতে হয়। এটা হচ্ছে অন্তর্বিবাহ। তো আজকে এই পর্যন্তই থাক, কেমন? সবাইকে ধন্যবাদ। তোমরা ক্লাসগুলো করো।